অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে বসে আছি অধ্যাপিকা চিত্রা মণ্ডলের সঙ্গে। তিনি আজকে স্টুডিওতে উপস্থিত। তার পরিচয় আপনাদের সবারই হয়তো জানা, যেহেতু আগে তিনি অনুষ্ঠান করেছেন। তবু আনুষ্ঠানিকতার খাতিরে আরও একবার বলে দিই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কলকাতার যাদবপুরে যে প্রতিষ্ঠানটি রয়েছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত নামী প্রতিষ্ঠান। সেখানকার বরিষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি, অবসর নিয়েছেন। তিনি জগদীশচন্দ্র বোস ফেলো, ভারতবর্ষের যে 3টে একাডেমি বিজ্ঞানীদের, তার তিনি ফেলো। এবং এই সবকিছুর পাশাপাশি তিনি যেটা করছেন, নিজের বিজ্ঞানের ভাবনাকে, নিজের বিজ্ঞানের কাজকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, যাকে বলে সত্যি সত্যি সেই সব জায়গায় যাচ্ছেন যেখানে বিজ্ঞানের প্রয়োজন আছে, মানুষের পরামর্শের প্রয়োজন আছে। দিদিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রথম যেটা প্রশ্নটা রাখবো সেটা আজকের আলোচ্য বিষয় সম্পর্কিত, এবং সেটা হচ্ছে শিশুদের রক্তের ক্যান্সার। ক্যান্সার শব্দটা এমনিতেই ভয় জাগানো। আমাদের কিছু কিছু অগ্রগতি ঘটলেও এখনো জানি যে ক্যান্সারটা ঠিক জ্বর, পেট ব্যথা বা চামড়ায় কোনো সমস্যা ঠিক তার মতো নয়। ক্যান্সারটা অনেক গভীর একটা সমস্যা। এবার নির্দিষ্ট করে রক্তের ক্যান্সার, সেটা আবার শিশুদের ক্ষেত্রে। আমরা একটু বুঝতে চাইব যে এটা ঠিক কিরকম, কোন জায়গাটাকে আক্রমণ করে শরীরে, কিভাবে বিকশিত হয়। সত্যি কথা বলতে গেলে আপনি যেটা বলেছেন যে ক্যান্সার শুনলেই মানুষের মনে একটা আতঙ্ক আসে, কিন্তু আজকে আমরা যে ক্যান্সারের কথা আলোচনা করার জন্য বসেছি সেটা কিন্তু একটুখানি ভালো খবর। মানে এই বাচ্চাদের ক্যান্সারটা কিন্তু সত্যিকারের সম্পূর্ণভাবে নিরাময় করা যায়। মানে তারা সম্পূর্ণভাবে একটা সামনে একটা বিশাল জীবন তারা সুন্দর করে উপভোগ করতে পারে, যেটা বহু ক্যান্সারে এরকম সম্পূর্ণ নিরাময়টা ঠিক এসে যায় না। অনেক ক্যান্সারই এখনকার ট্রিটমেন্টে আমরা অনেক দিন অবধি বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু এই বাচ্চাদের ক্যান্সারে আমি রিসার্চ করতে উৎসাহিত হয়েছিলাম এই একটাই কারণে, যে এটাকে যদি আরো রিসার্চ করা যায়, আরো যদি উন্নতি করা যায়, আমাদের দেশের প্রত্যেকটা বাচ্চাকেই আমরা বাঁচাতে পারবো। সেটা অবশ্যই এখন কিন্তু সেই ছবিটা এখনই দেওয়া যাচ্ছে না আমাদের শ্রোতা বন্ধুদের। বিদেশে কিন্তু তারা প্রায় 1950 সালে যখন তাদের পার্সেন্টেজ অফ সার্ভাইভাল ছিল মাত্র 10, তারা সেটাকে আস্তে 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 বাড়িয়ে বাড়িয়ে এখন তাদের মোটামুটি 70-80% বাচ্চাকে, তারা কোনো কোনো জায়গায় 90% বাচ্চাকেও তারা বাঁচাতে পারে। কিন্তু আমাদের দেশের কিন্তু এতটা স্ট্যাটিস্টিক্সটা এত ভালো নয়। কেন নয় আজকে আমি সেটা বলতে চাই, কেন কি অনেকটা অ্যাওয়ারনেসের উপরেও এটা নির্ভর করছে, সেটা আমি নিশ্চয়ই আজকে আলোচনা করব। রোগটাকে বোঝা দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, কিন্তু প্রথমেই আমি বলতে চাই যে এই রোগটা কি, রক্তের ক্যান্সার মানে কি। তার রক্ত মানে হচ্ছে যে রক্তের মধ্যে যে সমস্ত কোষ থাকে তাদেরই কোনো একটা কোষে ক্যান্সার হয়েছে। তো বেসিক্যালি রক্তের ক্যান্সারই হচ্ছে, রক্তের মধ্যে 3 রকমের সেল থাকে। আমাদের হাড়ের মধ্যে যে মজ্জা, যে সফট টিস্যু বলি আমরা, বলি বোন ম্যারো, সেইখানে 3 রকমের সেল থাকে। একটা হচ্ছে লোহিত কণিকা রেড ব্লাড সেল, আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আমরা বলি হোয়াইট ব্লাড, গ্রিক ভাষায় বলা হয় লিউকোমিয়া। এই ব্লাড ক্যান্সারের রোগটিকে বলা হয় অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। এটাকে যদি আমি ছোট করে বলি ALL এইটা। এবার এই হোয়াইট ব্লাড সেল কিন্তু আমাদের শরীরে খুব কম সংখ্যায় থাকে, স্বাভাবিক বাচ্চাদের বা আপনার আমার মোটামুটি যেখানে রেড ব্লাড সেল থাকে মোটামুটি ধরো 50 লক্ষ, এবং তারা নির্দিষ্টভাবে সেল ডিভিশন হয়, 120 দিন পরে তারা মরে যায়। এই WBCটা হোয়াইট ব্লাড সেলটা, তাদের সংখ্যা মাত্র 5000 থেকে 10,000। তারা মাত্র 2 সপ্তাহ মতো বাঁচে। কেন না, তারা আমাদের শরীরের এই যে বাতাসে যে জীবাণু রয়েছে, সেই জীবাণুগুলোর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, পেস্টিসাইড, যত রকম, আমরা সব সময় আমাদের শরীরে কিন্তু ইনফেকশন একটা ইনফেকশাস এজেন্ট আমাদের শরীরকে সবসময় আক্রমণ করছে। এই যে WBC এই যে হোয়াইট ব্লাড সেল আমি বলছি, শ্বেত কণিকা বাংলায় বলি, তাদের কাজ হচ্ছে আমাদের শরীরকে এই সমস্ত জীবাণুর হাত থেকে প্রতিরোধ করা।
তাহলে বোঝাই যাচ্ছে এই যখন তাদের দরকার তখন তারা সেল ডিভিশন করবে, মানে একটা সেল 2 হবে, 2 থেকে 4 হবে, তারপরে তারা তাদের কাজ করবে, মানে আমাদেরকে ভালো করে দেবে ইনফেকশাস আক্রমণ থেকে, এবং তারপরে তারা কিন্তু মরে যাবে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ছবিটা কিন্তু একদম অন্যরকম। তারা কিন্তু সংখ্যায়, যেটা আমি বলছি 5 থেকে 10,000, সেটা কিন্তু সংখ্যায় হয়ে যায় মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ সেল। কি করে এটা হয় না, তারা জানা এবং অজানা কারণ, আমি কয়েকটা কারণ বলবো একটু পরে, এই সেলগুলোর একটা ক্ষমতা পেয়ে যায় যাতে তারা খুব তাড়াতাড়ি কিন্তু নিজেদেরকে সংখ্যায় বাড়াতে পারে। এই যে তারা তাড়াতাড়ি বাড়ালো, তার দুটো অসুবিধা আছে। একটা হচ্ছে তারা সংখ্যায় অনেক বেড়ে গেল, বোন ম্যারোর মধ্যে তো একটুখানি জায়গা, তার মধ্যে আছে লোহিত কণিকা, তার মধ্যে আছে নিজেরা আছে, তারপরে আছে প্লেটলেট। প্লেটলেট আমরা সবাই জানি তাদের সংখ্যা ডেঙ্গুর সময় কমে যায়, আমরা সবাই জানি সেই হিসাবে। তো সেই প্লেটলেটের আয়ুও কিন্তু খুব কম, মানে 3 দিন থেকে 10 দিন। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শরীরে যে সমস্ত কোষগুলো আছে তারা নির্দিষ্ট সময়ে যখন দরকার হয় তারা ডিভাইড করে, বাড়ে, কাজ করে, মরে যায়। কিন্তু এই যে ক্যান্সার হওয়ার ফলে এই যে সংখ্যাটা সমানে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার ফলে কি হয়, কোনো একটা বেবি যখন বড় হয় তার তো একটা সময় লাগে না, বেবি জন্মেই তো আর অ্যাডাল্টের মতো কাজ করতে পারে না, তেমনি কোষগুলো যখন 2 ভাগ হয় তাদের একটা সময় লাগে ম্যাচিওর হওয়ার জন্য। সেই ম্যাচুরেশনটা যখন হয় না তখন কি হয়, বোন ম্যারোর মধ্যে, মানে হাড়ের মজ্জার মধ্যে ওই রকম, মানে যেহেতু তারা ম্যাচিওর নয়, তারা তো তাদের কোনো কাজ করতে পারছে না। আবার তাদের কাজ কি না, আমাদের শরীরকে প্রতিরোধ ক্ষমতা দেওয়া। তার মানে ওই বাচ্চাটি কিন্তু এই যে প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেললো, তার মানে তারা সর্বক্ষণ কোনো না কোনো রোগে ভুগতে থাকে। এবং এখানে একটু বলে নি, এই সাধারণত এই চাইল্ডহুড ক্যান্সারটা, মানে বাচ্চাদের এই ব্লাড ক্যান্সারটা 2 থেকে 5 বছরের শিশুদের হয়। আর তারপরে আমার এই টেস্ট অনুযায়ী 16 বছর অবধি আমরা বলি বাচ্চাদের ক্যান্সার। কিন্তু 2 এর নিচে, মানে ইনফেন্ট যারা, মানে 6 মাস থেকে 2 বছরের অবধি যদি ব্লাড ক্যান্সার হয়, তাদের কিন্তু বাঁচানোটা খুবই কষ্টকর আর কি। বাঁচে না তা বলবো না, কিন্তু খুবই কষ্টকর। বেশ, আমরা তাহলে এই যে আমাদের রক্তের মধ্যে থাকা লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং অবশ্যই প্লেটলেট, এই 3টের ভূমিকা জানলাম। এবং রক্তের ক্যান্সারে, লিউকেমিয়াতে যেভাবে শ্বেত কণিকার সংখ্যা হু করে বেড়ে যায় সেটাও শুনলাম। এইবার সেই বেড়ে যাওয়াটা যে ক্যান্সারের পর্যায়ে পৌঁছচ্ছে সেটাকে তো আমাদের নির্দেশ করতে হবে। বিজ্ঞানী হোক, প্যাথোলজিস্ট, নাম দিয়েই বলি না কেন, তিনি হন, তিনি দেখবেন যে এটা হয়েছে কিনা। এইবার এই নির্ণয় করাটা কেমন, অনেকের হয়তো মানে কাছে মনে হতে পারে যে আমার জেনে কি হবে, যে করছেন তিনিই জানবেন, আমার তো জানার দরকার নেই। আজকের দুনিয়াটা কিন্তু এভাবে চলে না। আজকে ইনফরমেশন এই যে মানুষ কিন্তু জানতে চায় কোনো কোনো জিনিস কিভাবে ঘটছে, অর্থাৎ এই রোগটাও নির্ণয় করার ক্ষেত্রে কি পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তো আপনি এই বিষয়ে গবেষণা করেছেন, আপনি বিশেষ প্রোটিনের সাহায্য নিয়েছেন এই ব্যাপারে নির্ণায়ক হিসাবে। আমাদের যদি একটু বুঝিয়ে বলেন কিভাবে এটা নির্ণয় করা সম্ভব। তার আগে আমি একটা কথা বলবো, কেন কি করে ওই বাবা মা, মানে ওই বাচ্চাটির যে ক্যান্সার হয়েছে কি হয়েছে না, সেটা কি করে বাবা মারা কি কি দেখে বুঝতে পারবেন যে আমার বাচ্চাটিকে, আমার বাচ্চাটিকে এবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে, সেইটা একটুখানি 1-2 মিনিট আমি বলতে চাই। যেমন ধরুন, আমি বললাম যে ওই বোন ম্যারোর মধ্যে, হাড়ের মজ্জার মধ্যে এই যে ডব্লিউবিসিটা যে বেড়ে যাচ্ছে, শ্বেতকণিকাটা যে বেড়ে যাচ্ছে, তার ফলে জায়গার যে একটা অভাব হচ্ছে, একদম নির্দিষ্ট জায়গা, তার মধ্যে একজন অনেক সংখ্যায় বেড়ে গেল, তাহলে কি হবে, রেড ব্লাড সেলটা কমে যাবে। এবার রেড ব্লাড সেল কমে গেলে কি হবে, অ্যানিমিয়া হবে, এবং বাচ্চাটা অ্যানিমিয়া হলে প্রচন্ড ক্লান্ত হয়ে যাবে, তাকে পেল লাগবে, বিবর্ণ দেখতে লাগবে, সর্বক্ষণ অবসাদে ভুগবে, সে কোনো তার বন্ধু বান্ধবদের সাথে খেলছে না, স্কুলে যেতে চাইছে না, তারপরে সে মানসিকভাবে ভীষণ ক্লান্ত, ঘুমোতে চাইছে কিন্তু ঘুমোতে পারছে না, এরকম নানা রকমের উপসর্গ দেখা দেবে। এবং এই যে শ্বেতকণিকাগুলো তখন সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে তারা তখন ওই বোনটাকে, মানে ওই জায়গাটাকে বাড়ানোর জন্য তারা কিন্তু হাড়ের উপরে চাপ সৃষ্টি করে। তার ফলে এই বাচ্চাগুলোর প্রচন্ড ব্যথা হয়, মানে হাড়ে ব্যথা হয়, পেশিতে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, অনেক সময় বাচ্চাগুলো খোঁড়াতে শুরু করে, তো এই রকম ব্যাপার হয়। এবং
মানে ব্যথাটা একটু তীব্র ধরনের হতে হয় এবং প্লেটলেটের সংখ্যাও যেহেতু কমে যাচ্ছে, কারণ কি সব জায়গা তো নিয়ে নিয়েছে, ডব্লিউবিসি নিয়ে নিয়েছে, সেই জন্য ওই প্লেটলেটের সংখ্যা কমার জন্য আমরা জানি প্লেটলেটের কাজ হচ্ছে যখন কোনো জায়গায় কেটে যায় তখন ওই প্লেটলেট কতগুলো ক্লটিং ফ্যাক্টর নিয়ে এসে ওই জায়গাটা রক্ত পড়াটা বন্ধ করে দেয়। যেহেতু প্লেটলেটের সংখ্যা কমে যাচ্ছে এই সমস্ত বাচ্চাদের, তখন তাদের একটু কেটে গেলেই রক্ত জমে না, চারদিকে মনে হয় ব্রুশ হয়েছে এরকম। তারপরে কি হয়, সংখ্যাটা যখন আরো বেড়ে যায় তখন বোন ম্যারোর মধ্যে আর জায়গা নেই, তখন একটা সাংঘাতিক খারাপ ঘটনা ঘটে। ওই ডব্লিউবিসি গুলো, ওই শ্বেতকণিকাগুলো কিন্তু আমাদের ব্লাডের মধ্যে চলে আসে। এবার বুঝতে পারছেন তো, ব্লাডের মধ্যে যদি একবার চলে আসে সে তো তখন আমাদের সমস্ত অর্গানের মধ্যে চলে গেল, লিভারের মধ্যে চলে গেল, কিডনির মধ্যে চলে গেল, প্লিহার মধ্যে চলে গেল, থাইমাসের মধ্যে চলে গেল, এই ব্রেনে চলে গেল। ব্রেনে চলে গেলে খুব খারাপ, প্রগনোসিসটা খুব খারাপ। তো যাই হোক, এই সমস্ত জায়গায় তখন চলে যায়। এবার এই সমস্ত সিমটম দেখে যখন বাবা মারা, মানে নিশ্চয়ই বাবা মাদের ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কেন না, রোগটার নামই হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। অ্যাকিউট কথাটা আমি বলছি, তার মানে হচ্ছে এই সমস্ত সিমটম দেখার মানে মোটামুটি কয়েক সপ্তাহ বা 1-2 মাসের মধ্যেই বাচ্চাটার যদি ট্রিটমেন্ট না শুরু হয় তাহলে কিন্তু আমরা বাচ্চাটাকে হারিয়ে ফেলব। তো সেই জন্য এই সিমটমগুলো আমি বলতে চাই, যদি কোনো বাচ্চাকে এরকম দেখা যায় তারা যেন তাড়াতাড়ি করে ডাক্তারবাবুর কাছে দেখা যায়। এবার ডাক্তারবাবু কি করবেন, ডাক্তারবাবুরা কিন্তু এইসব জানেন যে ক্যান্সার সেলটা কোন কোন জায়গায় চলে গেছে। তখন তারা প্রথমে দেখবেন লিভারটা বেড়ে গেছে কিনা, কিডনিটা ড্যামেজ হয়েছে কিনা, তার জন্য নানা রকম টেস্ট আছে। কিডনি ড্যামেজ কেন হবে না, এই ক্যান্সার সেলগুলো গিয়ে নানা রকম খারাপ জিনিস বের করে, যেমন ধরো ইউরিক অ্যাসিড, তারপরে ফসফেট, পটাশিয়াম, এই সমস্ত বের করার ফলে কিডনি ড্যামেজের একটা আশঙ্কা থাকে। তারপর থাইমাসে চলে যায়, কেননা এই হোয়াইট ব্লাড সেলগুলো আবার 2 রকমের হয়, একটা হচ্ছে বি কোষ, একটা হচ্ছে টি কোষ। টি কোষগুলো থাইমাসে গিয়ে যায়, থাইমাসে গেলে আরেকটা প্রবলেম। তারপরে এই যে আমাদের শরীরের এই গলার এখানে, বগলের এখানে যে লিম্ফ নোড থাকে, সেই লিম্ফ নোডের মধ্যে গিয়ে তারা জমা হয় এই ক্যান্সারগুলো। তখন লিম্ফ নোডটা ফুলে যায়, এই গলার এখানটা এরকম ফোলা দেখা যায়। হয়তো ওই ফোলাটা অত ব্যথা নেই, কিন্তু ওইগুলো কিন্তু দেখে ডাক্তাররা প্রাথমিকভাবে সন্দেহ করেন, হ্যাঁ এই বাচ্চাটার হয়তোবা ব্লাড ক্যান্সার হলেও হতে পারে। কিন্তু সেটা হলেও হতে পারে বলে তো আর ক্যান্সারের ট্রিটমেন্ট হবে না। সেইখানে অ্যাকচুয়াল ডায়াগনোসিসের প্রশ্নটা আসছে, মানে শনাক্তকরণ কি করে করব। প্রথমেই আমরা আমাদের ল্যাবরেটরিতে ডাক্তারবাবুরা, আমি যে সমস্ত ডাক্তারের সাথে কোলাবোরেট করতাম, যে সমস্ত ডাক্তারবাবুরা আমাকে সাহায্য করেছিলেন, তারা প্রথমে একটুখানি রক্ত বা অনেক সময় হাড় ফুটো করে ওই যে মজ্জা বলছি তার একটুখানি স্যাম্পল আমাদেরকে পাঠাতেন, আমাদেরকে বা প্যাথোলজিস্টকে পাঠালেন। তখন সিম্পল একটা মাইক্রোস্কোপের নিচে যে কোনো একটা লোক, যারা মানে এক্সপার্ট নয়, তারাও কিন্তু মাইক্রোস্কোপের নিচে স্লাইডের ওপর ওই 1 ফোঁটা রক্ত দিয়ে স্মেয়ার করে যদি দেখে, দেখা যায় আর কোনো প্রায় সেল নেই, এই 1-2 রেড ব্লাড সেল, 1-2 প্লেটলেট, পুরো স্লাইড ভর্তি বড় বড় হোয়াইট ব্লাড সেল, মানে শ্বেতকণিকা। তো সেটা হচ্ছে এক রকমের টেস্ট, মানে প্রিলিমিনারি একটা টেস্ট। এবার দেখতে হবে ওটা BALL না TALL, মানে বি কোষে ক্যান্সার হয়েছে না টি কোষে ক্যান্সার হয়েছে। বি কোষ হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ এই ব্লাড ক্যান্সারগুলো কিন্তু বি কোষেই ক্যান্সারটা হয়, সেই জন্য BALL বলা হয়। এটার একটা ভালো দিক আছে, মানে যে সমস্ত বাচ্চাদের BALL হয় তাদের সার্ভাইভাল রেটটাও কিন্তু অনেক অনেক বেশি কম্পেয়ার টু TALL। আবার মিক্সডও হতে পারে, মানে BALL হলো TALL হলো, মানে বি কোষেও ক্যান্সার হয়ে গেছে, টি কোষেও ক্যান্সার হয়ে গেছে। তাহলে এবার কি করে আমরা দেখতে পারবো? আরেকটা হচ্ছে যে আরেকটা মনে প্রশ্ন জাগে যারা শুনছেন তাদের মনে, যে আপনি তো প্রথমে বললেন যে এই ডব্লিউবিসি গুলো আমাদেরকে রক্ষা করে, প্রতিরোধ ক্ষমতা আছে তাদের ইনফেকশাস এজেন্ট থেকে, কিন্তু তাহলে এই এত এত সংখ্যায় বেড়ে গেছে, তারা আমাদের কেন, বাচ্চাদেরকে কেন প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে না? একটা খুব ভ্যালিড প্রশ্ন। কেন দিচ্ছে না? কেন কি এই যে সংখ্যায় তারা বাড়ছে, তারা কিন্তু ফাংশনাল নয়, মানে তারা তো ম্যাচিওর করেনি, সুতরাং তারা ফাংশনাল হচ্ছে না। তাহলেই প্রশ্ন আসছে কেন ফাংশনাল হচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি অধ্যাপিকা চিত্রা মণ্ডলের কথা, আমরা জানছি বাচ্চাদের ক্ষেত্রে রক্তের ক্যান্সারের বিকাশটা কিভাবে হয়, সেটা নির্ণয় কিভাবে করতে হয়, এই সব প্রশ্নের উত্তর আমরা শুনছি তার কাছ থেকে। তবে আজকের অন্বেষায় সময় শেষ। আমরা পরের অন্বেষায় শুনব যে বিজ্ঞানীরা, বিশেষ করে অধ্যাপিকা চিত্রা মণ্ডল,
তারা কি পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে এই রক্তের ক্যান্সারের আরো ভালো, আরো নিখুঁত বিবরণ পাওয়া সম্ভব হয়। আজকের অন্বেষা থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরের অন্বেষায় একই অনুষ্ঠানের পরবর্তী ভাগ নিয়ে। নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ড মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।